তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। গত ক্লাসে আমরা হ্যালোজেন চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা হ্যালোজেন সমূহের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো একটু প্রথমেই দেখে নিই। Periodic properties of the halogens and chemical properties of halogens. শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি পর্যায় সারণী বা পিরিয়ডের মধ্যে গ্রুপ 17 এলিমেন্টসগুলোকে বলা হয় হ্যালোজেন। এই সকল হ্যালোজেন মৌলের আমরা কিছু প্রপার্টিস নিয়ে আলোচনা করব। প্রথমে আসি ইলেকট্রন আসক্তি বা তোমার ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই জানি যে হ্যালোজেন সমূহ একটি করে ইলেকট্রন গ্রহণ করে সহজেই ঋণাত্মক আয়নে পরিণত হতে পারে। এই যে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, এটাই কিন্তু তোমার ইলেকট্রন অ্যাফিনিটি। তারপরেও এর একটি ডেফিনেশন আছে, আমরা ডেফিনেশনটি আলোচনা করছি। একমোল ইলেকট্রনকে অসীম বা শূন্য বিভবের স্থান থেকে একটি একটি করে কোনো হ্যালোজেন মৌলের পরমাণুতে সংযুক্ত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, সংযুক্ত করে তাকে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় ওই মৌলের ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। আবার বলছি, অসীম বা শূন্য বিভবের স্থান থেকে এক মোল ইলেকট্রনকে একটি একটি করে কোনো মৌলের পরমাণুতে সংযুক্ত করে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় ওই মৌলের ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। শিক্ষার্থীবৃন্দ, আমরা নিজের ক্লাস থেকে জেনেছি যে একই গ্রুপে ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, সাধারণত একই গ্রুপে ইলেকট্রন অ্যাফিনিটি উপর থেকে নিচের দিকে তোমার কমতে থাকে। অর্থাৎ আমরা যদি টপ থেকে বটমের দিকে যেতে থাকি তাহলে টপে যেই এলিমেন্টটি থাকবে তার ইলেকট্রন আসক্তি বেশি হবে এবং নিচে বটমে যে মৌলটি থাকবে তার ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম হবে। কিন্তু এইখানে একটি ব্যতিক্রম পরিলক্ষিত হয়। এক্ষেত্রে দেখা যায় যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। অর্থাৎ ক্লোরিন, যদিও এখানে দেখো ক্লোরিন হলো গ্রুপের দ্বিতীয় মৌল কিন্তু ফ্লোরিন হলো প্রথম মৌল, তাহলে তোমার এই ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কম অথচ ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। যেটি হওয়া উচিত ছিল যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি ক্লোরিনের, তারপরে ক্রমান্বয়ে আয়োডিন পর্যন্ত তাদের ইলেকট্রন আসক্তি কমতে থাকবে। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষাও বেশি। এর কারণ হলো আমরা জানি যে ফ্লোরিনের মধ্যে আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখি, ফ্লোরিন 9, ক্লোরিন 17, এটি হলো 1s2 2s2 2p5, আর ক্লোরিন হলো 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে দেখা যাচ্ছে যে ক্লোরিনের মধ্যে 3টি শক্তি স্তর আর ফ্লোরিনের মধ্যে হলো 2টি শক্তি স্তর। তাহলে যদি ইলেকট্রনটি যদি আসে তাহলে এইখানে এই ইলেকট্রনটি যুক্ত হয়ে এটা 2p6 হবে, আর এইখানে যদি ইলেকট্রনটি আসে তাহলে এখানে 3s2 3p6 হবে। তাহলে তখন এটি হবে ক্লোরাইড আয়ন আর এটি হলো ফ্লোরাইড আয়ন। এখন আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরিনের যেহেতু শক্তি স্তর 2টি এবং শক্তি স্তরের আকারটা ছোট আর ক্লোরিনের শক্তি স্তরের আকারটা বড়, ফলে আগমনকারী ইলেকট্রনের প্রতি ফ্লোরিনের ওই ছোট শক্তি স্তর সেখানে যে ইলেকট্রনগুলো থাকে তাদের প্রতি বিকর্ষণ বল সৃষ্টি হয়।
এই বিকর্ষণ বলের কারণে যে নির্গত শক্তি যেটুকু হওয়া দরকার ছিল সেইখানে কিছু পরিমাণ শক্তি সেখানে ব্যয় হয়ে যায়, অর্থাৎ ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে যাওয়ার কারণে নির্গত শক্তির পরিমাণটা কমে যায়, ফলে ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে একটু বেশি হয়। সেক্ষেত্রে ক্লোরিনের ক্ষেত্রে কেন এমনটি ঘটে না? কারণ ক্লোরিনের বহিস্থ শক্তি স্তরটি হলো তৃতীয় শক্তি স্তর, সেইখানে ইলেকট্রনটি আসে। সেইখানে যখন আসে তাহলে অ্যাকোমোডেশন অফ দ্য ইলেকট্রন, সেখানে স্পেস বেশি, ফলে ইলেকট্রনের প্রতি আগমনকারী ইলেকট্রনের প্রতি বিকর্ষণ বলটা কম অনুভূত হয়, অর্থাৎ অনুভূত হয় না। সেক্ষেত্রে তখন দেখা যায় যে এখানে যে পরিমাণ শক্তি নির্গত হয় এখানে কিন্তু কোনো শক্তির অপচয় হয় না বা ক্ষয় হয় না। কিন্তু ওইদিকে ফ্লুরিনের ক্ষেত্রে ইলেকট্রনের বিকর্ষণ বলের কারণে আগমনকারী ইলেকট্রনের প্রতি আগের যে ইলেকট্রনগুলো ছিল তাদের বিকর্ষণের কারণে সেখানে নির্গত শক্তির পরিমাণ কমে যায়, ফলে ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি কম হয়, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হয়। এবার আমরা আসব তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন নেগেটিভিটি। এইখানে দেখো ইলেকট্রোনেগেটিভিটি, যা বাংলাও আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। এখানে তড়িৎ ঋণাত্মকতা হলো একটি বিশেষ ধর্ম, যার ফলে যদি বন্ধন জোড়ের ইলেকট্রন কোনো মৌলের পরমাণু কর্তৃক অধিক জোরে নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, সেটিকে বলা হয় ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা। আবার বলছি, যখন এই মৌলগুলোর ক্ষেত্রে কোনো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠিত হয়, এই শেয়ারকৃত বন্ধন জুড়ে ইলেকট্রন কোনো পরমাণু কর্তৃক অধিক জুড়ে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এক্ষেত্রে দেখা যায় যেহেতু ফ্লুরিন পরমাণুর আকারটা ছোট, ফলে নিউক্লিয়াসের প্রতি বহিস্তরের আকর্ষণ খুব বেশি হয়, ফলে বহিস্তরে যে আমরা জানি ফ্লুরিনের ক্ষেত্রে যে 7টি ইলেকট্রন থাকে তাদের মধ্যে 3টি জোড়বদ্ধ অবস্থা থাকে, একটি তোমার আনপেয়ার্ড অবস্থায় থাকে। সেই আনপেয়ার্ড ইলেকট্রনটি অন্য একটি মৌলের পরমাণুর আনপেয়ার্ড অর্থাৎ বিজোড় ইলেকট্রনের সাথে তার যে বন্ধন সৃষ্টি হয়, সেই বন্ধনের মাধ্যমে সে সমযোজী বন্ধন গঠন করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস সে অর্জন করে। সেই বন্ধন জুড়ে শেয়ারকৃত বন্ধন জুড়ে ইলেকট্রনের প্রতি ফ্লুরিনের নিউক্লিয়াসের অত্যধিক আকর্ষণ পরিলক্ষিত হয়, ফলে দেখা যায় বন্ধন জুড়ে ইলেকট্রন ওই ফ্লুরিন পরমাণুর দিকে অধিক বেশি পরিমাণে ঝুঁকে পড়ে। এই বিষয়টিকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এটি ফ্লুরিন মৌলের এই তড়িৎ ঋণাত্মকতা পর্যায় সারণীর অন্যান্য সকল মৌলের চেয়ে সবচেয়ে বেশি, যেহেতু তার আকর্ষণ, তার আকারটা ছোট এবং নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস থেকে তার একটি পরিমাণে ইলেকট্রন কম আছে, ফলে তোমার সে যখন সমযোজী বন্ধন গঠন করে এই বন্ধন জুড়ে ইলেকট্রনকে সে নিজের দিকে অধিক জুড়ে আকর্ষণ করে, ফলে ফ্লুরিন যে সকল যৌগগুলো গঠন করে সাধারণত দ্বিযোজী বা ত্রিযোজী, মানে দ্বিযোজী যে যৌগগুলো গঠন করে, মানে তোমার যেটি বলছিলাম যে সেটা হলো যে যেমন মনে করো হাইড্রোজেন ফ্লোরাইড, অর্থাৎ হাইড্রোজেন এবং ফ্লুরিন, এখানে ফ্লুরিন একটি ইলেকট্রন এবং হাইড্রোজেন একটি ইলেকট্রন শেয়ার করে এই যে বন্ধন সৃষ্টি করে, এই বন্ধন জুড়ে ইলেকট্রন দেখা যায় ফ্লুরিন পরমাণুর দিকে অধিক জুড়ে আকর্ষিত হয়, ফলে ফ্লুরিন পরমাণুটি আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হয় এবং এটি আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত, এটি আংশিক ধনাত্মক চার্জে, অর্থাৎ এটি একটি এখানে একটা দ্বিমেরু প্রবণতা, হ্যাঁ, অথবা এখানে আমরা যেটা বলি ডাইপোলার, ডাইপোল সৃষ্টি হয়। এই যে ডাইপোল সৃষ্টির প্রবণতা, এটি আসে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি থেকে, অর্থাৎ ওই মৌলের পরমাণুর একটি বিশেষ ধর্ম যা বন্ধন জুড়ে ইলেকট্রনকে নিজের দিকে অধিক জুড়ে আকর্ষণ করতে পারে। এটি হলো পর্যায় সারণীর সকল মৌলের চেয়ে ফ্লুরিন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। তারপরে হলো ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এটি ছিল ইলেকট্রোনেগেটিভিটি। এরপরে আমরা আসব যে তোমার ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। এটি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, যেটাকে আমরা বলি ভ্যান ডার ওয়ালস উইক ফোর্স, অর্থাৎ যখন আমরা জানি যে এই হ্যালোজেন মৌলগুলো ডাইঅ্যাটমিক, প্রকৃতিতে এদের ডাইঅ্যাটমিক অবস্থায় এরা ফ্রি এক্সিস্টেন্স শো করে থাকে,
অর্থাৎ এখানে অ্যাটমিক অবস্থায় কিন্তু ইলিমেন্টাল অ্যাটমিক অবস্থায় তারা তাদের ফ্রি এক্সিস্টেন্স শো করে না, সেটি হলো তারা ডাই অ্যাটমিক অবস্থায়, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটি আমরা বলছি ভ্যান ডার ওয়ালস ফোর্স, ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। এখানে যে বিষয়টি খেয়াল করো যে কোনটির মধ্যে সবচেয়ে বেশি হবে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখানে যে বিষয়টি তোমার জানা দরকার সেটি হলো যে যাদের ইলেকট্রন সংখ্যা বেশি, এখানে ফ্লোরিনের দেখো ফ্লোরিনের মধ্যে যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ অধিক ভ্যান ডার ওয়ালস আকর্ষণ এখানে সৃষ্টি হয়, ফলে আয়োডিন কিন্তু সাধারণ অবস্থায় কঠিন অবস্থায় থাকে। আর এইখানে তাদের এই আন্তঃআণবিক অর্থাৎ একটা ফ্লুইড অণু অন্য একটা ফ্লুইড অণুর যে আকর্ষণ সেটি হলো তার ভ্যান ডার ওয়ালস। অর্থাৎ এই যে আমরা বলছি এটি একটি ফ্লুইড অণু, এটি আরেকটি ফ্লুইড অণু, এই দুইটি ফ্লুরিন মলিকুলের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ সেটি হলো ভ্যান ডার ওয়ালস, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। এই যে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, এটি যদি অণুর আকার ছোট হয় তাহলে তাদের ভ্যান ডার ওয়ালস আকর্ষণটা কম হয়, যদি অণুটার আকার বড় হয় অর্থাৎ বেশি সংখ্যক ইলেকট্রন সেখানে থাকে তাহলে তার ভ্যান ডার ওয়ালস আকর্ষণ শক্তিটা বেশি হয়, ফলে ভৌত অবস্থার মধ্যে তাদের পার্থক্য সৃষ্টি হয়। যেমন এটি হলো সাধারণ অবস্থায় গ্যাস, এটি সাধারণ অবস্থায় গ্যাস, এটি সাধারণ অবস্থায় লিকুইড, এবং এটি হলো সলিড। এটি একমাত্র মূল কারণ হলো তাদের ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, অর্থাৎ এখানে ফ্লোরিন থেকে আয়োডিনের সবচেয়ে বেশি এটি। এরপরে আমরা আসব বন্ড ডিসোসিয়েশন এনার্জি, অর্থাৎ বন্ড ডিসোসিয়েশন এনথালপিও বলে থাকে এটাকে, বন্ড ডিসোসিয়েশন এনার্জি। এখানে যে বিষয়টা দেখব যে বন্ড বন্ড ডিসোসিয়েশন এনথালপি। এখানে আমরা যদি দেই ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। এখানে দেখো ফ্লোরিন, এখানে সিঙ্গেল বন্ড হয়, ফ্লোরিন সিঙ্গেল বন্ড, ব্রোমিন, ব্রোমিন, আয়োডিন, আয়োডিন। এই যে তাদের যে বন্ড, এই বন্ড ব্রেকিং করতে অর্থাৎ বন্ডটা ভাঙার জন্য যে শক্তিটার প্রয়োজন হয় সেটি হলো তোমার বন্ড ডিসোসিয়েশন এনার্জি। এই বন্ড ডিসোসিয়েশন এনার্জি হলো, খেয়াল করো, অণুর আকার যত ছোট হবে, মলিকুলের আকার যত ছোট হবে তার বন্ড ডিসোসিয়েশন এনার্জি তত বেশি হবে। এর কারণ কি? এর কারণ হলো যে এখানে বন্ড ডিসোসিয়েশন এনার্জি আমরা বলছি যে যদি মলিকুলটার আকার যত ছোট হয়, তাহলে মলিকুলটার আকার যদি ছোট হয় তাহলে পার্শ্ববর্তী বন্ধন জুড়ে ইলেকট্রনের প্রতি পার্শ্ববর্তী পরমাণুর যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হয় যদি আকার ছোট হয়। যেমন মনে করো এখানে ক্লোরিন, এবং আমরা বলছি এখানে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। এই যে ক্লোরিনের যে এখানে এই যে বন্ধন জুড়ে ইলেকট্রন, এই ক্লোরিন পরমাণু এবং এই ক্লোরিন পরমাণু উভয় নিউক্লিয়াসের প্রতি তাদের আকর্ষণটা বেশি হয় যদি তাদের আকারটা ছোট হয়, ফলে এখানে বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা বেশি। এই ক্ষেত্রে দেখা যায় যে ক্লোরিন থেকে ব্রোমিনের দিকে বন্ড ডিসোসিয়েশন এনার্জি, আয়োডিনের দিকে বন্ড ডিসোসিয়েশন এনার্জি কমতে থাকে, অর্থাৎ ক্লোরিনের বন্ড ডিসোসিয়েশন এনার্জি সবচেয়ে বেশি, তারপর হলো এখানে খেয়াল করো, তারপর হলো ব্রোমিন, তারপর হলো আয়োডিন। এখন বলা হলো যে ফ্লোরিনের আকার তো ছোট, তাহলে সেক্ষেত্রে তাদের বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা কম কেন? সেটি হলো ক্লোরিনের চেয়ে কম, তার বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা কি
ফ্লুরিনের বন্ড ডিসোসিয়েশন এনার্জি ক্লোরিনের চেয়ে কম। এর কারণ হলো যে ফ্লুরিন অণুটার আকার কিন্তু ছোট। এখন আমরা একটু আগেই বলেছি যে যে সেই ক্ষেত্রে এই ফ্লুরিন পরমাণুর বহিঃশক্তি স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বেশি। ওকে, নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হলেও কিন্তু সেক্ষেত্রে দেখা যায় সেটা তো আগমনকারী ইলেকট্রনের মতোই পড়ে, কারণ উভয় ফ্লুরিন পরমাণু কিন্তু ওই তোমার বন্ধনজুড়ি ইলেকট্রনকে শেয়ার করে, কিন্তু এদের মধ্যে যেহেতু আকার ছোট, এখানে ওই বিষয়টা কিন্তু কাজ করে যে এখানে রিপালশনটা বেশি হয়, অর্থাৎ বিকর্ষণটা বেশি হয়। বিকর্ষণটা বেশি হওয়ার কারণে এর বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম। আকার ছোট হলে আমরা বলছি যে বন্ড ডিসোসিয়েশন এনার্জি বেশি হয়, কিন্তু এক্ষেত্রে ফ্লুরিন পরমাণুর আকার ফ্লুরিনের চেয়ে অধিক ছোট। অধিক ছোট হওয়ার কারণে সেই ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল করা যায় সেটি হলো যে এখানে তোমার এই বন্ধনজুড়ি ইলেকট্রন প্রতি তাদের বিকর্ষণ বলটা এখানে বেশি কাজ করে, ফলে কি হয়, বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা কমে যায়। তাইলে ফ্লুরিনের বন্ড ডিসোসিয়েশন এনার্জি চেয়ে ফ্লুরিনের বেশি। এরপরে আসবো আমরা অক্সিডেশন স্টেট। অক্সিডেশন স্টেটের ক্ষেত্রে দেখা যায় যে যোজ্যতা স্তরে আমরা দেখতে পাচ্ছি সকল হ্যালোজেন মৌলের NH2 NP6 NP5 NH2 NP5, অর্থাৎ তার একটি ইলেকট্রনের অভাব আছে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের তুলনায়। তাহলে সে একটি ইলেকট্রন সহজেই সে গ্রহণ করতে পারে। যে যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার অক্সিডেশন স্টেট কিন্তু -1 হবে। হ্যাঁ, দেখা যায় যে হ্যালোজেন মৌলসমূহের যখন এরা বিশেষ করে তোমার এই যখন কোনো সমযোজী যৌগ গঠন করে, আমরা বলছি যে সমযোজী যদি মৌলিক অণু হয়, এলিমেন্টাল মলিকুল হয়, তাহলে তো তাদের সেক্ষেত্রে তার তো অক্সিডেশন স্টেট শূন্য, কারণ সেখানে ইলেকট্রন সে শেয়ার করে এবং উভয় পরমাণুর ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা সমান, ফলে সেক্ষেত্রে কিন্তু তার অক্সিডেশন স্টেট 0। এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ফ্লুরিন ছাড়া অন্যান্য মৌলের যে পরমাণু সমূহ তাদের ডিফারেন্ট অক্সিডেশন স্টেট হয়ে থাকে। আমরা যদি এটি দেখি যে এটা আমরা রাখলাম অক্সিডেশন স্টেট, আর এখানে এক্সাম্পলস। এটি দেখো, জিরো অক্সিডেশন স্টেট হলো ফ্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। এরপর আমরা দেখব যে -1 হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, সোডিয়াম ক্লোরাইড, এগুলোর মধ্যে। এরপরে দেখো এদের প্রত্যেকের -1 আছে। এরপরে যেটা দেখবো আমরা যে ফ্লুরিন ছাড়া অন্যান্য মৌলসমূহের অক্সিডেশন স্টেট কিন্তু +1 থেকে +7 পর্যন্ত যেগুলো করতে পারে সেটা আমরা দেখবো। যেমন +1 কাদের মধ্যে হতে পারে, যেমন ক্লোরিন ডাইঅক্সাইড, এখানে ক্লোরিনের অক্সিডেশন স্টেট +1। ব্রোমিন, ডাইব্রোমিন, এখানে দেখো অক্সাইড, ব্রোমিন অক্সাইড। তারপরে হলো এখানে ক্লোরিন অক্সাইড, হ্যাঁ, ক্লোরিন মনোক্সাইড, ব্রোমিন মনোক্সাইড যেটা। তারপর হলো হাইপোক্লোরাস অ্যাসিড, হাইপোব্রোমাস অ্যাসিড, এগুলোর মধ্যে হলো তোমার +1, হ্যাঁ, সোডিয়াম হাইপোক্লোরাইড, এগুলোর মধ্যে হলো তাদের +1। তারপরে আসো +3 অক্সিডেশন স্টেট, যেমন এখানে দেখো ক্লোরাস অ্যাসিড, তারপর হলো এই যে সল্টগুলো, এদের মধ্যে কি তোমার
অক্সিডেশন স্টেট +3, +5। অনেক যৌগের মধ্যে এদের আবার অক্সিডেশন স্টেট +5ও হতে পারে। যেমন আমরা দেখছি তোমার ক্লোরিক অ্যাসিড, এটা দেখো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমেট, +7। যেমন ক্লোরিন হেপ্টাক্সাইড, পারক্লোরিক অ্যাসিড, সোডিয়াম পারক্লোরেট, ক্লোরিন হেপ্টাক্সাইড, পারক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম পারক্লোরেট, এগুলোতে তোমার +7 অক্সিডেশন স্টেট পর্যন্ত হতে পারে। এই ছিল তাদের পিরিয়ডিক প্রপার্টিজ অফ দ্য হ্যালোজেন্স। এবার আমরা একটু আসবো তাদের কেমিক্যাল প্রপার্টিজ অফ দ্য হ্যালোজেন্স। তোমরা এগুলো একটু তুলে নাও। শিক্ষার্থীবৃন্দ, কেমিক্যাল প্রপার্টিজ অফ দ্য হ্যালোজেন্সের মধ্যে আমরা প্রথমেই দেখব যে তাদের রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোজেন্স। নাম্বার 1, রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোজেন্স, অর্থাৎ তাদের মধ্যে কোনটির রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি। এদের যেহেতু তাদের আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ ঋণাত্মকতা, অর্থাৎ ফ্লুরিন থেকে আয়োডিন পর্যন্ত তাদের ক্রমান্বয়ে তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে। ফ্লুরিনে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক হয়ে থাকে, ফলে এটি সবচেয়ে বেশি সক্রিয়। ক্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপরে আয়োডিন। আমরা এখানে অ্যাটমিক সিম্বল লিখলাম, কারণ যখন সে বিক্রিয়া অংশগ্রহণ করে সে কিন্তু সরাসরি অণু অবস্থায় অংশগ্রহণ করে, মলিকুলার অবস্থায় অংশগ্রহণ করে, অ্যাটমিক অবস্থায় সে অংশগ্রহণ করে। ফলে আমরা ফ্লুরিনের রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এরপরে আমরা আসব নাম্বার 2, ক্যাপাবিলিটি অফ। এখানে দেখো, এখানে আমরা যদি বলি পাওয়ার অফ অক্সিডেশন স্টেটের জারণ ক্ষমতা, যাকে বলা হয় বাংলায়, এটা পাওয়ার অফ অক্সিডেশন করার ক্ষমতা সেটি কি, এটিও আমরা দেখব যে তাদের রিডাকশন পটেনশিয়াল, যেটা রিডাকশন পটেনশিয়ালের উপর এটা নির্ভর করে। রিডাকশন পটেনশিয়াল বলতে যেটি বোঝায় সেটি হলো যে কে কত তাড়াতাড়ি ইলেকট্রন গ্রহণ করতে পারে, অর্থাৎ তাদের ইলেকট্রন গ্রহণ প্রবণতা যার বেশি তার রিডাকশন পটেনশিয়াল সবচেয়ে বেশি। এক্ষেত্রে দেখা যায় যে ফ্লুরিনের রিডাকশন পটেনশিয়াল সবচেয়ে বেশি। রিডাকশন পটেনশিয়াল, ফ্লুরিন, দেখো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লুরিনের হলো 2.87 ভোল্ট প্লাস, ক্লোরিনের হলো প্লাস 1.36 ভোল্ট, আর ব্রোমিনের হলো প্লাস 1.07 ভোল্ট, আয়োডিনের হলো প্লাস 0.54 ভোল্ট। এক্ষেত্রে দেখা যায়, দেখো রিডাকশন পটেনশিয়াল উপর থেকে নিচের দিকে কমতেছে, ডিক্রিজ হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে
এই যে রিডাকশন পটেনশিয়াল কমতে থাকার মানে হলো ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কমতেছে, অর্থাৎ সবচেয়ে বেশি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কার? ফ্লোরিনের। ফলে তার রিডাকশন তোমার পটেনশিয়াল সবচেয়ে বেশি, অর্থাৎ সে কি করতে পারবে? অন্যকে খুব ইজিলি অক্সিডাইজ করে ফেলতে পারবে, অর্থাৎ অন্য থেকে ইলেকট্রন সে সহজে গ্রহণ করতে পারবে। এরপরে আমরা আসবো যে তাহলে অক্সিডাইজিং এজেন্ট হিসাবে হ্যালোজেন সমূহ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অক্সিডাইজিং পাওয়ার এখানে দেখো, যে কোনো সালফেট লবণের সাথে, সালফাইড লবণের সাথে যদি আমরা হ্যালোজেনের বিক্রিয়া ঘটাই তাহলে দেখা যায় সেটি সালফেটে পরিণত হয়েছে। সেটি সালফেটে পরিণত হয়েছে। এখানে দেখো যে যে কোনো সালফাইড সল্ট আমরা যদি হ্যালোজেনের সাথে এখানে অ্যাকুয়াস সলিউশনে রিঅ্যাকশন করাই তাহলে দেখব যে সেটি সালফেট সল্টে পরিণত হয়। এটি দেখা যাচ্ছে যে এই সালফাইডকে সে অক্সিডেশন করে ফেলছে। আবার হাইড্রোজেন সালফাইড সাথে যদি আমরা হ্যালোজেনের বিক্রিয়া করাই তাহলে দেখব এটি সালফারে পরিণত হচ্ছে। এখানে যে বিষয়টি খেয়াল করো যে ইলিমিনেশন অফ হাইড্রোজেন, ইট ইজ দ্য অক্সিডেশন। ঠিক একইভাবে দেখা যায় হ্যালোজেন বিভিন্ন ধরনের যৌগকে, যেমন পানিকেও হ্যালোজেন জারিত করে ফেলে, অ্যামোনিয়াকে জারিত করে, ফসফরাসকে জারিত করে এবং তোমার হাইড্রোজেনকেও জারিত করে। হাইড্রোজেনের সাথে সে হাইড্রোজেন হ্যালাইড ফর্ম করে। এই ছিল আমাদের হ্যালোজেন সমূহের তোমার রিঅ্যাক্টিভিটি, অর্থাৎ তোমার কেমিক্যাল প্রপার্টিস অফ দ্য হ্যালোজেনস।